শুক্রবার থেকে শুরু জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে পেতে চান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দুই পরিচালক পদত্যাগ করলেও বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বললেন সহসভাপতি ফারুক আহমেদ। কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান। মুস্তাফিজ ম্যাজিক এবার পিএসএলে কাটার মাস্টারের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দ্রাবাদের বিপক্ষে জয় লাহোরের। পারভেজ ইমনের অভিষেক। ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ। ছন্নছাড়া রক্ষণ নিষ্প্রাণ পারফরমেন্সে ম্যাচ থেকে ছিটকে যায় প্রথমার্ধেই। কাবরেরার স্কোয়াড বাছাই নিয়ে প্রশ্ন। ফিফা বিশ্বকাপের আগে সেরা স্কোয়াডের খোঁজে লিওনেল স্কালোনি। বুয়েন্স আইরেসে আর্জেন্টিনার অনুশীলন, সতীর্থদের সঙ্গে ফুরফুরে মেজাজে লিওনেল মেসি। ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, যেখানে ওয়ানডে এবং টি-20-র সাথে টেস্ট ক্রিকেটাররাও অংশ নেবে। এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের পর হবে স্কিল ট্রেনিং। 6 ক্রিকেটারের পিএসএলে খেলার অভিজ্ঞতা ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ আশরাফুল। নিউজিল্যান্ড সিরিজ সাকিব আল হাসানকে পেলে খুশি হবেন টাইগারদের ব্যাটিং কোচ। ঈদের ছুটি এখনও শেষ হয়নি, অথচ মিরপুরের একাডেমির মাঠে সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ভালো যায়নি। ভুল ত্রুটি শুধরে ফর্মে ফেরার লড়াই বাংলাদেশ ওপেনারের। বাকি ক্রিকেটাররাও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কারণ শুক্রবার থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প, যেখানে মূলত কাজ করতে হবে ফিটনেস নিয়ে। ফিটনেস এবং ফিল্ডিং শুরু হচ্ছে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, তারপরে 3 তারিখ অফ, 4 তারিখ থেকে স্কিল শুরু হবে। 3 ফরম্যাটের প্লেয়াররাই থাকবেন এই ট্রেনিংটাতে। যদিও এই ক্যাম্পে থাকছেন না 6 ক্রিকেটার। মুস্তাফিজ, নাহিদ রানা, রিশাদরা এখন পাকিস্তানে। এই ক্রিকেটারদের পিএসএলে খেলা বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। পিএসএলে কিন্তু 250 রানের খেলা হয়, ওই রানগুলো আবার চেজও হয়। তো এই ধরনের কন্ডিশনে তারা যদি খেলে আসে ভালো করে, আমাদের ক্রিকেটের জন্য ভালো। নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান থাকছেন কিনা তা নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপর। তবে কোচ হিসেবে মিস্টার অলরাউন্ডারকে দলে পেতে উদ্গ্রীব মোহাম্মদ আশরাফুল। প্রিপারেশন নিয়ে হয়তো বা খেলবেন, কিন্তু অবশ্যই সাকিবের মতন প্লেয়ার যদি টিমে থাকে, যে কোনো কোচের জন্য একটা আলাদা একটা বেনিফিট, কারণ সে 2টা কাজই করতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পেস ইউনিটে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার ফুটবলের খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 72 ধাপে এগিয়ে থাকা ভিয়েতনামের সাথে পেরে উঠল না বাংলাদেশ। প্রীতি ম্যাচে 3-0 গোলে বিধ্বস্ত হামজা, সমিত, জামালরা। ম্যাচে বলার মতো গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য যা বড় ধাক্কা। 2 যুগ পর দেখা, কিন্তু মাঠের লড়াইয়ে যেন যোজন যোজন ব্যবধান। র্যাঙ্কিংয়ের 103 নম্বর দল ভিয়েতনামের সামনে 181 নম্বরের বাংলাদেশ। তফাৎটা যে কতটা আকাশ পাতাল, হ্যানয়ের হ্যাংডি স্টেডিয়ামে আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই 3 গোল হজম, এ যেন এক দুঃস্বপ্নের শুরু। ম্যাচের বয়স মাত্র 8 মিনিট। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দিলেন জিয়ান আহমেদ। ভাগ্য যে কতটা সহায় ছিল না, বাংলাদেশের এই আত্মঘাতী গলই তার প্রমাণ। 1-0 পিছিয়ে ক্যাবরেরার শিষ্যরা। ধাক্কাটা সামলে ওঠার আগেই 18 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের লেফট ব্যাক পেম চুন মান। মাঝে শ্রাবণ দুর্দান্ত এক সেভ করে আশা জাগিয়ে রাখলেও বাংলাদেশের রক্ষণের ফাঁকফোকর ছিল চোখে পড়ার মতো। 38 মিনিটে এলো তৃতীয় আঘাত। দুর্দান্ত এক কোনাকুনি শটে স্কোরলাইন 3-0 করেন হাইলং। সচরাচর নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে অভ্যস্ত বাংলাদেশ আজ ভিয়েতনামের গতির কাছে ছিল অসহায়। র্যাঙ্কিংয়ের 78 ধাপের পার্থক্যটা আজ যেন কথা বলেছে মাঠের পুরোটা জুড়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য দেখা মেরে অন্যরকম এক বাংলাদেশের। প্রথমার্ধের 4-3-3 ফরমেশনে মাঠে নামে সফরকারীরা, তবে দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে মাঠে নামে ক্যাবরেরার শিষ্যরা। 5-3-2 ফরমেশনে খেলার ফলও পেয়ে যায় জামালের দল। প্রথমার্ধে যে দলটি 3 গোল হজম করেছিল, সেই বাংলাদেশি দ্বিতীয়ার্ধে সক্ষম হয়েছে ক্লিন শিট রাখতে, কিন্তু হতাশার বিষয় গোলের সুযোগ তৈরি করতে পারেনি মোরসালিনরা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজের দলকে। মেসি, রোনালদো নাকি এমবাপ্পে, ফুটবল নিয়ে কার মতো কারসাজি করলেন লিটন কুমার দাস? টি-20 কাপ্তানের টেকনিকটা বড্ড মনে ধরেছে শামীম, আফিফ, মোসাদ্দেকদের। ক্রিকেট মাঠেই কি এলাকায়
পাড়া মহল্লায় চায়ের দোকানে কিংবা বাসার ছাদে। কদিন বাদে তো গোটা দেশ ফুটবলেই মাতবে। জুনে মেসিরা শিরোপা ধরে রাখার মিশনে নামবে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি নাকি স্পেন, প্রিয় দল, পছন্দের খেলোয়াড় নিয়ে ক্রিকেটারদের মাঝেও চলবে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, খুনসুটি। ফুটবল জ্বরে কাঁপবে সবাই। বড় থেকে ছোট বলের গল্পে ফেরা যাক। পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি, মাঝে ঈদের ছুটি। চাঙ্গা হয়েই আবার সবুজ গালিচায় ফিরেছে টাইগাররা। হেড কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে ক্যাম্পের প্রথম দিনে 3 ফরম্যাটের ক্রিকেটারদের মাথার ঘাম পায়ে ফেলেছেন ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্ট। কথায় আছে, মাঠে যে যত ফিট সে তত হিট। ফিটনেস ভালো থাকলে জানবাজি ফিল্ডিংও দেখা যায়। ওই চিন্তা থেকেই নানান তরিকায় ফিল্ডিং ড্রিল করিয়েছেন প্যামেন্ট। ফিল্ডারদের বলের সাথে সক্ষতা বাড়া, ফিল্ডিংয়ের উন্নতির পাশাপাশি ফিটনেসেরও লাভ হচ্ছে। এই ট্রেনিংটাও আলাদাভাবে নজর কেড়েছে। কয়েকটা মার্কার ফাঁকা, কয়েক জায়গায় বল রাখা, উপর হয়ে কিংবা সামনে ঝুঁকে বলগুলো বিভিন্ন মার্কারে রাখার এই অনুশীলনে ক্রিকেটারদের ফিটনেসের সাথে ক্ষিপ্রতা ও দ্রুত রিয়াকশন করার ক্ষমতাও বাড়ছে। মাথা খাটানো যে বিষয়টা ক্রিকেট মাঠে খুব দরকার। 4 এপ্রিল থেকে ব্যাট বলের অনুশীলনে নামবে ক্রিকেটাররা। তার আগ পর্যন্ত ফিটনেস এবং ফিল্ডিং ট্রেনিংয়ে ব্যস্ততা রবে। পিএসএল খেলতে 6 জন আছেন পাকিস্তানে, বাকি সবাই নিজেদের আরও ফিট করতে মিরপুরে দাপিয়ে বেড়াচ্ছেন। সপ্তাহ 3 পরেই কিউই চ্যালেঞ্জ। 3 ম্যাচের ওডিআই ও টি20 সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরপর মে মাসে জোড়া টেস্ট খেলতে আবার বাংলাদেশে আসবে পাকিস্তানিরা। এপ্রিল থেকে প্রায় প্রতি মাসেই ঘরে বাইরে সিরিজ আছে বাংলাদেশের। চ্যালেঞ্জগুলোর আগে সপ্তাহ 2 এই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে ক্রিকেটারদের ফিটনেস, ফিল্ডিং এবং স্কিল উন্নতিতে মনোযোগী টাইগার টিম ম্যানেজমেন্ট। সাইফুল রূপক, 71। যেমন ব্যাটিং তেমন বোলিং, 2 ইউনিটই লাহোর কালান্দার্স এক্সট্রা অর্ডিনারি। ব্যাট হাতে রাজা হাসিবুল্লাহদের মারকুটে ব্যাটিংয়ের পর বল হাতে জ্বলে উঠেন মুস্তাফিজ। পাওয়ার প্লের শেষ ওভারটাই ওর প্রথম। 4 রান খরচায় যেন বুঝিয়ে দিলেন সামনের ওভারটা হতে যাচ্ছে আরও কঠিন, ভয়ঙ্কর। ইনিংসের 8ম ওভারে আবারও ফিজের হাতে বল তুলে দিলেন শাহিন। এবার আর ব্যাটারকে সুযোগ দিলেন না। ওভারের 5 বলে সিঙ্গেল নিতে দিলেও শেষ বলে পাতলেন ফাঁদ। ফিজের সেই স্লোয়ারের ফাঁদে পড়ে ক্যাচ তুলে বিদায় নেন ইরফান খান। ততক্ষণে কাটার মাস্টারের মুখে হাসি আর কমবক্সে ওকে নিয়ে কত কথা। এই ফিজকে বিশ্বাস করতে পারেন, ওর বোলিং নাকি মুতিয়া মুরালির মতো, এমন কথায় রমিজ রাজা ওকে ভাসাচ্ছিলেন প্রশংসায়। ম্যাচটা লাহোর প্রথম ইনিংসেই এগিয়ে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে কেবল জয়ের আনুষ্ঠানিকতা। 199 রানের টোটাল চেজ করে জেতাটা হায়দ্রাবাদ কিংসম্যানের জন্য কঠিন না, প্রায় অসম্ভবই হয়ে পড়ে। সাইম আইয়ুব আর ওসমান খানের বিদায়ে লাবুশানের খানিকক্ষণ টেনে নেন অবশ্য, কিন্তু সেটিও আর কত। ফিজ, রাজা, হারিস রৌফ, শাহিনদের মতো বোলারদের সামনে লাবুশানি হয়ে পড়েন অসহায়। দলের বাকি ব্যাটাররাও কোনো মতে 2-4টা বল খেলেই নেয় বিদায়। স্কোর বোর্ডে টার্গেটটা বড়, কিন্তু হায়দ্রাবাদের হাতে নেই উইকেট। কোনো মতে বল শেষ করতে পারলেই হয়, সেই চেষ্টাই যেন করছিলেন মোহাম্মদ আলীরা। আর তখনই আসেন মুস্তাফিজ। স্লোয়ার 20 টেলেন্ডারদের ধৈর্যের পরীক্ষাও নিচ্ছিলেন ফিজ। যেন কাটার মাস্টারের ওভারটা শেষ হলেই ওরা বাঁচে। পুরো ম্যাচ জুড়ে এমনই বোলিং করেছিলেন ফিজ।